আবারও স্বাগত ২১ বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম। দর্শক, ২১ বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে আমরা নানা তথ্য স্ক্রিনে দেখাতে পারবো স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১ বিজনেস। ধন্যবাদ আপনাকে। প্রথমে আসতে চাই, বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তি বলা হয় চীন ও যুক্তরাষ্ট্র। আপনি জানেন যে দক্ষিণ কোরিয়াতে চীন ও যুক্তরাষ্ট্র বসার কথা, ওই যে আসিয়ানের শেষ ধাপের দিকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুরো বিশ্বের ডাইনামিক্স নির্ভর করছে এই দুইটি দেশের বাণিজ্য চুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। আপনার কাছে কি তথ্য রয়েছে? আর আপনার কাছে জানতে চাচ্ছি যে সাপোজ চীনকে যদি ২০% পরিবর্তে ১০% শুল্ক নিয়ে আসে, বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, পুরো বিশ্বে কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে আজকে চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে একটি বৈঠক হয়েছে, প্রায় ২ ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়েছে দক্ষিণ কোরিয়াতে। বৈঠকে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন যে ১০% শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে আমি মনে করি যে অর্থনৈতিক দুই পরাশক্তির মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল এপ্রিলের ২ তারিখ থেকে সম্ভবত এই ট্রাম্প প্রশাসন আসার পরে, তো সেই বাণিজ্য যুদ্ধ আমার মনে একটা ইতিবাচক, বাণিজ্য যুদ্ধটা কমতে যাচ্ছে। এবং আমি মনে করি যে দেখুন, এই দুই দেশের বাণিজ্য যুদ্ধের কারণে কিন্তু ওভারঅল সামগ্রিক পণ্য সরবরাহ কাঠামো যেটি আমরা বলি সেটা কিন্তু ব্যাঘাত ঘটছিল, সাপ্লাই চেইন সিস্টেমের কথা বলছি। হ্যাঁ, সাপ্লাই চেইন, এবং যেটার কারণে কিন্তু আমাদের মতো যারা দুর্বল অর্থনীতির দেশ আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ দেখুন, আমরা কিন্তু প্রচুর পণ্য আমদানি করতে হয়, আমাদেরকে কাঁচামাল আমদানি করতে হয়, ফুডের অনেক আইটেম আমদানি করতে হয়, যেটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, আমরা না, শুধু ওভারঅল সারা পৃথিবী কিন্তু একটা টালমাটাল অবস্থায় চলে গিয়েছিল এই বাণিজ্য যুদ্ধের কারণে। তো আমার মনে হয় আজকের এই মিটিংয়ের পরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই যে ঘোষণা, এর মাধ্যমে আমি মনে করি যে দুই দেশের যে পরাশক্তির মধ্যে যে বাণিজ্য যুদ্ধ, সেটা যেমন একটা ইতিবাচক, এটা নর্মালাইজ হয়ে যাবে। পাশাপাশি সারা পৃথিবীতে, বিশেষ করে আপনি দেখুন যে বিশ্ব বাণিজ্য সংস্থা যেটি সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য ক্রস বর্ডার ট্রেড যে নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র, সেই WTO-র কিন্তু রুলস রেগুলেশন দারুণভাবে ব্যাঘাত হচ্ছিল এই দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধের কারণে। সেই জায়গায় আমরা একটা নতুন ইতিবাচক একটা সূচনা দেখতে পাচ্ছি এবং আশা করি আগামীতে এই দুই পরাশক্তির মধ্যে আরও চুক্তি হবে, বাণিজ্য চুক্তি হবে এবং আমরা আরও ইতিবাচক পদক্ষেপ দেখব, যেটা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশও আমরা সামগ্রিকভাবে তার একটা সুফল পাবো। জি, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসে। আপনি জানেন চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ কিছুটা হলেও, আপনি যেটা বললেন সাপ্লাই চেইন সিস্টেম কিছুটা ইন্টারাপশন এসছে, আবার বাংলাদেশে কিন্তু চীনের কিছু অর্ডারও আসছিল, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। এবং আমাদের যে বিশেষ কিছু বন্ধ কারখানা রয়েছে, বন্ধ কারখানা সহ টোটাল 20টি কারখানাতে চীন রিসেন্টলি বিনিয়োগ করেছিল। এবং এটা কিন্তু একমাত্র আমেরিকার শুল্কের কারণে। শুল্কে যদি এখন চীন কম্পিটিটিভ অ্যাডভান্টেজে চলে যায় বাংলাদেশের চেয়ে, সেটা আমাদের তৈরি পোশাক শিল্পে ধস পড়বে কিনা, অথবা তৈরি পোশাক শিল্পে প্রভাব ধস পড়বে না, এটা আমি আপনাকে একটা চমৎকার ব্যাখ্যা দিই। আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন যখন এই 2 এপ্রিল লিবারেশন ডে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন যখন এই মার্কিন চীন সহ বেসিক্যালি চীন, তারপরে তো 57টি দেশের উনি যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিলেন। দেখুন, যখন চীনের উপরে অনেক বেশি ট্যারিফ আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সেখানে পণ্য রপ্তানি করা, এই জন্য তারা কিন্তু ইউরোপের দিকে তারা কিন্তু খুব মনোনিবেশ করেছিল। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু ইউরোপের মার্কেটটা অনেকটা ডোমিনেট করে এবং আমরা কিন্তু ওখানে শক্ত অবস্থায় আছি। এবং আপনি জানেন যে এই চীন যখন ইউরোপের প্রতি খুব বেশি নজর দিল, ওখানে কিভাবে তাদের বিশেষ করে গার্মেন্টস পণ্যের রপ্তানিটা বাড়ানো যায়, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম এবং আমাদের কিন্তু রপ্তানিকারকটা কিন্তু এটা নিয়ে খুব কনসার্ন ছিলেন। জি, ইউ আর রাইট। কারণ আমরা আমি মনে করি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন
ট্যারিফটা কমে যাবে চীনা প্রোডাক্টটার উপরে, তখন কিন্তু এই যে আমরা ইউরোপের মার্কেটে যে আমাদের একটা প্রেশার তৈরি হচ্ছিল, আমি মনে করি ওটা ইজি হয়ে যাবে এবং সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য খারাপ না, ভালো হবে। এবং আপনি যথার্থই বলেছেন, কারণ ইউরোপে হচ্ছে সবচেয়ে বেশি তৈরি পোশাক যায়, এরপর সিঙ্গেল কান্ট্রি হিসেবে 60% এর উপরে আমাদের প্রোডাক্ট ওখানে, জি, আর সিঙ্গেল কান্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্রে যায়। কিন্তু ইউরোপে অনেক বড় একটা বাজার, এবং আপনি যেটা বলেন আমাদের তৈরি পোশাক শিল্পে প্রবৃদ্ধি চীনের মতো এত প্রবৃদ্ধি হচ্ছিল না যেটা হতে পারে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, অনেকে বলে থাকে যে চীন, ভারত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মতো অবকাঠামো ওইভাবে দাঁড়ায়নি। সেই ক্ষেত্রে এখন সুযোগ নিয়ে যায় কিনা ইউরোপের মার্কেট সহ অন্যান্য, রিসেন্টলি আপনি জানেন যে আসিয়ানভুক্ত হয়েছে তিমুর লেস্তে, পূর্ব তিমুর যেটাকে বলা হয়, আমরা কেন এখনো আসিয়ানভুক্ত হতে পারছি? আচ্ছা, দেখুন এই বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের সরকারি পর্যায় থেকে, বা আপনি যদি দেখেন যে একটা চেষ্টা আছে, বিশেষ করে যদি আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার কিন্তু শুরু থেকে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু শুরু থেকে কিন্তু আসিয়ানের সদস্য হওয়ার জন্য ওনার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। কোনো ফল পেয়েছে? রিসেন্টলি তিমুর লেস্তে কিন্তু ফল পেয়েছে এটা বলা যাবে না, এটা সত্য। যেমন আমি বলি যে উনি আগস্টে যখন হচ্ছে গত আগস্টে যখন উনি মালয়েশিয়া ভিজিট করেছিলেন, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার যে মিটিং হয়েছিল, আমি ওই ভিজিটে ওনার সঙ্গে সফর সঙ্গী হিসেবে গিয়েছিলাম। আমি দেখেছি ওনার যে কয়েকটা পয়েন্ট ছিল, কয়েকটা বিষয় ছিল যে খুব বেশি এমফাসিস দেওয়া, এবং এটা সবচেয়ে বড় এমফাসিস দিয়েছিলেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে উনি খুব বেশি অনুরোধ করেছিলেন যে আসিয়ানের সদস্য যেন বাংলাদেশ হতে পারে। এবং আপনি জানেন যে এখনই তো সদস্য সম্ভব না, বাংলাদেশ চেয়েছিল যে, বাংলাদেশ চাচ্ছে যে এটা পর্যবেক্ষক হওয়ার জন্য, আসিয়ান সদস্যের একটা প্রথম পর্যবেক্ষক হিসেবে সদস্য হওয়া সম্ভব না কেন? না, প্রথমে আপনার পর্যবেক্ষক হতে হবে, তারপরে হচ্ছে সদস্য। হ্যাঁ, তো বাংলাদেশ এই পর্যবেক্ষক হওয়ার চেষ্টা করছে। আর দেখুন, যখন আসিয়ানের সদস্য মানে পর্যবেক্ষক যখন হবে বাংলাদেশ, তখন কিন্তু এই যে আপনি জানেন যে আমাদের এশিয়ার পূর্বের যে কয়েকটা দেশ, এবং এই দেশগুলো কিন্তু অর্থনৈতিকভাবে খুবই ডেভেলপ। আপনি যদি চীনের কথা বলেন, আপনি যদি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এগুলো, তখন কিন্তু আমাদের এদের সঙ্গে কানেকশনটা অনেক বেশি হবে। আমি বলছি যে অর্থনৈতিক এনগেজমেন্টটা অনেক বাড়বে, এবং সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা দারুণ হবে। জি, পর্যবেক্ষক হওয়ার জন্য আমাদের যে অনুরোধ রয়েছে, সেটার কি অনুরোধ, এবং বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে সেই প্রচেষ্টাটা অব্যাহত রেখেছে। আচ্ছা, অব্যাহত রেখেছে, এবং এটার হয়তো বা রেজাল্ট আমরা নির্বাচিত সরকার আসার আগে দেখতে পাবো না হয়তো। ঠিক আছে, যেহেতু সময় কম রয়েছে। এখন আসি, আপনি দেখেন আসিয়ানভুক্ত রয়েছে, যেটা বলা হচ্ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে পুরো বিশ্বের ডাইনামিক্স ইউরোপ না, দক্ষিণ এশিয়া, বিশেষ করে এশিয়া অঞ্চলে আসছিল। আপনার কি মনে হয় যে আসলে এখন আবার ডাইনামিক পরিবর্তন হয়ে যেতে পারে, এবং এই ডাইনামিক পরিবর্তন হলে বাংলাদেশের প্রভাব কি পড়বে? না, দেখুন, আমি কিন্তু আগেই আপনাকে যেটি বলেছি, বাংলাদেশের আমরা কিন্তু যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটের কথা যদি বলেন, এক্সপোর্ট বাস্কেটে কিন্তু আমাদের পণ্যের সংখ্যা খুব বেশি না, এবং মূলত হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য, যেটা আমাদের টোটাল এক্সপোর্ট ভলিউমের কিন্তু 85% আমরা গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করি। তো দেখুন, আমি যেটা আপনাকে আগে বলেছিলাম যে চীনের পণ্যের উপরে কিন্তু ট্যারিফ বেশি বসানোর কারণে ইউএসের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের যে মূল মার্কেট যেটি গার্মেন্টস, এবং আপনি বাংলাদেশের কিন্তু এক্সপোর্টের বিশেষ করে রপ্তানি পণ্য যেটি আমাদের গার্মেন্টসের কিন্তু 65%, অ্যারাউন্ড 65% কিন্তু ইউরোপে যাচ্ছে। ওই মার্কেটটা আমাদের জন্য কিন্তু খুবই একটা সংকুচিত হয়ে যাচ্ছিল, এবং অলরেডি এটার সে ধরনের ইম্প্যাক্ট পড়েছিল। বাট আমার প্রশ্ন ছিল যে ইউরোপ ছাড়াও অন্যান্য দেশগুলোতে আমাদের ফোকাস দেওয়া প্রয়োজন কিনা, যেমন এশিয়াতে যখন ডাইনামিকটা আসলো। না, যেমন আপনি যদি বলেন যে ইন্ডিয়ার কথা, ভারতে কিন্তু হচ্ছে যে মানে 25% আপনার হচ্ছে ইউএস ট্যারিফ। তো এই সুযোগটা তো আমরা নিতে পারি, এবং ভারতের কিছু অর্ডার কিন্তু ইতিমধ্যে মানে চলে বাংলাদেশে আসছে কিন্তু। হ্যাঁ, তো এইটার কিন্তু একটা সুবিধা আমরা নিতে পারি। কিন্তু অপরদিকে আমরা সেভেন সিস্টার্সে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার হারাচ্ছি। কিন্তু আপনি জানেন যে ভারতের সাথে আমাদের যে কিছু অসংখ্য বাধা রয়েছে, সেটা তো আর ইউএস ট্যারিফের কারণে না, সেটা আমাদের হচ্ছে অশুল্ক অনেক বাধা রয়েছে। এবং আমি মনে করি যে আপনি জানেন যে এটা এখন রাজনৈতিক কথা হয়ে যাবে, তারপরে বলতে হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন একটি সরকার ছিল, ওই সরকারের সঙ্গে ইন্ডিয়ার এক সরকারের বিশেষ করে একটা সম্পর্ক ছিল। তারপরে সরকারের পরিবর্তনের পরে আমরা দেখেছি যে দুই পক্ষ, ঠিক বলবো না, ইন্ডিয়ার পক্ষ থেকে ওইভাবে যে আছে না যে আপনার ইতিবাচক এক ধরনের যে মানে অ্যাটিটিউড বা ইতিবাচক যে একটা
ওই রকম আমরা লক্ষ্য করি নাই। আমি আশা করি যে আমাদের বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকে প্রথমার্ধে ইলেকশন হবে। ইলেকশনের পরে আমি আশা করি যে এই ভারতের সঙ্গে যে অশুল্ক অনেক বাধা হয়তো দূর হবে এবং আমাদের যে ট্রেড যেটা দুই দেশের মধ্যে অনেক স্বাভাবিক হয়ে আসবে। আর এর আগের উত্তরে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি, ওই যে ভারতের চেয়ে আমরা সুবিধাজনক অবস্থানে থাকার কারণে আমাদের কিছু ভারত থেকে এসছে, চীন থেকে এসছে, আর কি দেশ থেকে আসবে বলে মনে হয়? না, যেমন হচ্ছে আপনার ভিয়েতনামেও কিন্তু ইউএস ট্যারিফটা কিন্তু বাড়িয়েছে, আমাদের যেমন বাড়িয়েছে কাছাকাছি, কিন্তু কাছাকাছি সেটাও আমাদের জন্য ভালো। হ্যাঁ, সেটাও আমাদের জন্য বেটার। আর সাউথ এশিয়ার তো আপনার পাকিস্তান আমাদের চেয়ে কম ওখানে। তবে আমার মনে হয় ইন্ডিয়াতে যেটা বাড়ানো হয়েছে এটার কিন্তু একটা সুবিধা আমরা নিতেই পারি। কাছাকাছি যে দেশ, যেহেতু আমরা তাদের হয়তো তার একটা অর্ডার পাচ্ছে বা তাদের মানে আমরা হয়তো তাদের ওখান থেকেও তৈরি করে আনতে পারি। মানে আমি ওভারঅল বলছি যে একটা সুযোগ আমরা নিতে পারি। এই সুবিধা কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। থ্যাংক ইউ দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদুল ভাই, আপনি যেটা বলছিলেন, ট্রাম্প ট্যারিফে বাংলাদেশ ভারতের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকার কারণে আমরা কিছুটা সুবিধা নিতেই পারি। সেক্ষেত্রে আমরা কি কিছুটা সুবিধা এখনো নিতে পেরেছি অথবা ভবিষ্যতে নিতে পারবো? কি ক্ষেত্রে নেওয়া যায়? না, দেখুন, এখানে ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ যেটা ইন্ডিয়াতে করেছে, আমাদের উপরেও করেছে, সেটা কিন্তু এখানে মূলত সুবিধাটা হচ্ছে আমরা গার্মেন্টসে নিতে পারি। আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে জুতা, আপনি জানেন যে আমাদের এখান থেকে কিন্তু ইউএসএতে জুতা, আবার ইন্ডিয়া থেকেও হয়, এসব জায়গায় আমরা নিতে পারি। এবং জুতার ক্ষেত্রে কাঁচামাল আমাদের দেশেই আছে, কাঁচামাল আছে, কিন্তু আমরা এই কাঁচামাল আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, সেটা আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম। কিন্তু এই জায়গাগুলোতে আমরা সুবিধা নিতে পারি। আপনি দেখুন যে আমরা দেখছি যে ইন্ডিয়া চেষ্টা করছে যে ইউএসএর যে ট্যারিফ যেটা, ওটাকে কমায় আনার জন্য। ইউএসএর থেকে বিশেষ করে ট্রাম্প কিন্তু সরাসরি নিজেই বলেছিলেন যে তোমরা রাশিয়া থেকে তেল আমদানি করো, ওটা কমাই দাও। তারা কিন্তু ড্রাস্টিক্যালি তারা কিন্তু ওটা কমিয়ে দিয়েছে। এখন জানি না আমরা কি হবে, তবে যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু একটা সুবিধা, অ্যাডভান্টেজ আমাদের আছে, আমরা সুবিধা নিতে পারি। কিন্তু দেখুন, এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করণীয় আছে। আপনি যদি এখন এক্সপোর্ট বাড়াতে চান, আপনি ধরুন আমাদের গার্মেন্টস সেক্টর একটা লেভেলে চলে গেছে, আমাদের এখানে এক্সপার্টিস গ্রো করেছে, আমরা এখানে খুব ভালো ভালো, আপনি যেটি আগে অফ দ্য রেকর্ড বলছিলেন, যেমন হচ্ছে যে এখানে লিড সার্টিফাইড আমাদের অনেক গার্মেন্টস কারখানা রয়েছে। কিন্তু আপনি যদি ধরেন আমরা সুর কথা বলছিলাম, দেখুন এই জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি যদি বলেন বিদ্যুৎ, আপনি যদি বলেন হচ্ছে এনার্জি, এইগুলো কিন্তু একদম স্মুথলি সাপ্লাই করে দিতে হবে। আর বন্দর সেবা যেটি, সেটাও কিন্তু সেই বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু আমরা দেখুন, এখন তো প্রতিযোগিতার সময়, তারপরে এই ট্যারিফ কারণে কিন্তু আরো মোর মানে কম্পিটিশন তৈরি হয়েছে, যার জন্য আমাদের কিন্তু। রাশিদুল ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করে, আপনি জানেন বন্দরের সেবা বাড়াতে হবে আপনি বলছেন, কিন্তু বন্দরের সেবা না বাড়িয়ে বন্দরে কিন্তু বিভিন্ন সেবার মাসুল বৃদ্ধি করা হচ্ছে, যে কারণে ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের আমদানি ব্যয় বেড়ে যাবে, ভোগ্য পণ্যের দাম বেড়ে যাবে, আলটিমেটলি যারা ভোক্তা তাদেরকে এই দায়টা বহন করতে হবে। তাহলে এটা কি মাসুল বৃদ্ধি করাটা কি এই সময়ে যৌক্তিক হয়েছে? দেখুন, আমি মাসুল বৃদ্ধি করতেই পারে সরকার, জি, কিন্তু বন্দরের সেবার ক্ষেত্রে সেইটা কি পরিমাণ করেছে সেটা একটা 41% অন অ্যান এভারেজ। আমার এটা হচ্ছে যে সরকার করতে পারে, কিন্তু সেইটা যেন সেই এমনভাবে আমরা না করি যেটা আসলে আমাদের বিজনেসকে বা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ইম্প্যাক্ট, তাদের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। আপনি যদি 41% করেন, সেটা যদি বেশি হয়ে যায়, আমি এটার যে সেটা করতেই পারি, কারণ আপনি যদি পুরো বন্দরকে এখন অটোমেশন করেন, আপনি যদি পুরো বন্দরের সেবাটাকে আরও স্মুথ করেন, আধুনিক করতে যান, সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট, সরকারের ইনভেস্টমেন্ট বলেন। এবং আমি মনে করি যে একজন এক্সপোর্টার বা একজন হচ্ছে বিজনেসম্যান, ওনাকে যদি আপনি খুব ভালো স্মুথলি যদি হচ্ছে আপনি একটা সেবা দিতে পারেন, সেক্ষেত্রে
আপনি সেবার বিনিময়ে কিছু টাকা বাড়াতে পারেন, কিন্তু সেটা আবার এমন না যে যেটা আসলে ব্যবসাকে সত্যিকার অর্থে সামগ্রিক বিজনেসকে বাধাগ্রস্ত করবে। হ্যাঁ, এখন আমাদের ব্যবসায়ীরা, আমি দেখছিলাম যে ব্যবসায়ীরা বলছেন যে এটা অনেক বেশি, মাসুলের পরিমাণটা অনেক বেশি, এবং সরকার আশা করি যে সরকার এটাকে পুনর্বিবেচনা করতে পারে। জি, আমরা আশা করি সরকার পুনর্বিবেচনা করুক। আপনি জানেন চট্টগ্রাম বন্দরে যেই জাহাজগুলো অনেক বড় অথবা ডেপথ লেভেল অনেক বেশি, এগুলো কিন্তু এসে ভিড়তে পারে না, আশপাশে ভিড়তে হয়। সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য আরেকটি অল্টারনেটিভ বন্দর করার কথা আপনি জানেন যে মংলাতে চিন্তা করা, মাতারবাড়ি, মহেশখালীতে চিন্তা করা হচ্ছিল, কিন্তু এগুলো অনেক লং টার্ম প্রজেক্ট। খুব মানে অল্প সময়ের মধ্যে কোনো সলিউশন দরকার আছে কিনা দেশের অর্থনীতি? দেখুন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি যতটুকু জানি, আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার কিন্তু খুব আগ্রহ ছিল যে বন্দর ব্যবস্থাপনাকে, বন্দর যে পরিষেবা যেটা, এটাকে খুব মানে একটা অটোমেটেড করা, এটাকে মডার্নাইজ করার জন্য। এবং আপনি জানেন ডিপি ওয়ার্ল্ড নামে খুব বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান, তাদেরকে এটা অপারেট করার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই এটা চালু হবে। কিন্তু এখানে দেখুন, মানে আমি এটা অনেকে এটা নিয়ে আজকেও একটু আগে আপনার শোতে ঢোকার আগে আমি দেখছিলাম যে মিনিস্ট্রিতে একটা মিটিং এর পরে আমাদের ওই উপদেষ্টা উনি বলছেন যে এক ধরনের গুজব হচ্ছে যে বন্দরকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা এমন না। বন্দর ব্যবস্থাপনা, বন্দর পরিষেবা যেটি, এটা কিন্তু আপনাকে আসলে মডার্নাইজ করতে হবে। এটা না করতে পারলে কিন্তু আমরা যেটা বলছি যে আমরা এই যে ইউএস ট্যারিফের কারণে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যে একটা অ্যাডভান্টেজ অবস্থায় আছে, এই প্রতিযোগিতার যে একটা সুযোগ, এটা কিন্তু আমরা নিতে পারবো না। জি, আমরা আশা করি, এবং কথায় নয় কাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে লিড টাইম কমানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি অর্ডারও আসলো, যদি লিড টাইমে আমরা কমাতে না পারি, সেই ক্ষেত্রে তো এই অপরচুনিটিটা কাজে লাগানো যাবে না। এম শাখাওয়াত হোসেন যেটা বলেছিলেন যে বন্দর কাউকে দেয়া হচ্ছে না, অপারেটর নিয়োগ দেয়া হবে উন্নত মানের প্রযুক্তির জন্য। আমরা আশা করি খুব দ্রুত অপারেটর দেওয়া হবে। এবং আপনি যে বিষয়গুলো বললেন যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকেও আমাদের অনেক সুবিধা নেওয়ার আছে, সেটা নেওয়ার জন্য সরকার সচেষ্ট থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।